প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাধারণ বিজ্ঞানের অষ্টম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া যে চ্যাপ্টারটা আছে এটার উপর একটা গুরুত্বপূর্ণ ক্লাস নেব। তোমরা জানো যে এই অধ্যায়টা তোমাদের বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুব মনোযোগ সহকারে ক্লাসটা করো, কারণ অনেকের কাছে তোমাদের এই অধ্যায়টা অনেক কঠিন লাগে বা ঠিকমতো বুঝতে পারো না যে রসায়নের অনেক বিক্রিয়া টিক্রিয়া আছে এই অধ্যায়ে। কিন্তু আজকের ক্লাসটা একটু মনোযোগ সহকারে করো, দেখবা যে তোমার সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, একদম ভালোভাবে বুঝতে পারবে। তো তোমাকে যে কাজটা করতে হবে, খুব মনোযোগ সহকারে কিন্তু পুরো ক্লাসটা বা পুরো ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো তার আগে একটা কথা বলি যে তোমাদের এই অধ্যায়কে আমি টোটাল দুইটা ভাগে ভাগ করছি। তার প্রথম ভাগের ক্লাসটা আমি নেব আজকে, আর দ্বিতীয় ভাগের ক্লাসটা এরপরে পাবা। তো ঠিক আছে, আমরা ক্লাসে ব্যাক করি। দেখো আমরা প্রথমে এখানে প্রতীক, সংকেত এবং যোজনী নিয়ে কথা বলবো। তো এখানে ভালো করে তোমরা নিচে লক্ষ্য রাখো, খেয়াল করো, আমি তোমাদের সংজ্ঞাগুলো কিন্তু সুন্দর করে লিখে দিছি। তোমরা চাইলে এই সংজ্ঞাগুলো কিন্তু ব্যবহার করতে পারো। দেখো আমরা প্রথমে প্রতীক নিয়ে একটু কথা বলি। তো বলা হচ্ছে এখানে কি, খেয়াল করো তো, বলা হচ্ছে যে মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। আচ্ছা, এই মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপ বলতে কিরকম বোঝানো হচ্ছে? দেখো, মনে করো তোমরা যে হাইড্রোজেন তারপর অক্সিজেন নাম শুনছো, তো এগুলোর যদি আমরা সংক্ষিপ্ত রূপ প্রকাশ করি, তাহলে সেগুলোকে আমরা বলবো প্রতীক। যেমন খেয়াল করো, হাইড্রোজেনকে সংক্ষেপে কি লেখা হয় বলতো? এইচ লেখা হয়। তাহলে এটাই আমাদের হাইড্রোজেনের প্রতীক, কারণ তোমরা জানো যে হাইড্রোজেন একটা কিন্তু মৌল। আর তোমরা এটাও জানো যে আমাদের টোটাল 118টা কিন্তু মৌলিক পদার্থ আছে। তো এই মৌলিক পদার্থগুলোর সংক্ষিপ্ত রূপকেই কিন্তু বলা হয় আসলে প্রতীক। তারপরে আমরা আরো প্রতীক দেখতে পারি, যেমন ধরো অক্সিজেন ও লেখা হয়, তারপরে তোমরা পড়ছো সোডিয়ামকে Na লেখা হয়, পটাশিয়ামকে K লেখা হয়। তো এগুলো সবগুলো কিন্তু আমাদের প্রতীক। তাহলে আশা করি প্রতীক বিষয়টা ক্লিয়ার। এরপর চলে আসো, এখন আমি কি বলছি বলতো, যে আবার কোনো মৌল বা যৌগের যদি অণুর, দেখো এখানে একটা কথা বলছি আমি, অণুর যদি আমরা সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়, তাহলে এখন খেয়াল করো যে অণুর সংক্ষিপ্ত রূপ বলতে আবার কি বোঝানো হচ্ছে। যেমন খেয়াল করো, হাইড্রোজেন, এখানে যদি আমি শুধু এইচ লিখি, তাহলে এটা দ্বারা কিন্তু একটা পরমাণু বোঝায়, বুঝতে পারছো কিনা খেয়াল করো। এখন আমরা জানি যে হাইড্রোজেনের দুইটা পরমাণু মিলে এই যে একটা যৌগ তৈরি করলো এখানে, এটাকে আসলে আমরা বলবো অণু, বুঝতে পারছো কিনা খেয়াল করো, এটাই আমাদের অণু, আর এটাকে আমরা বলবো পরমাণু। তেমনি ভাবে আমরা আরো দেখতে পারি, যেমন ধরো অক্সিজেন। দেখো তো এগুলো কিন্তু আসলে মৌলের কিন্তু অণু। কিন্তু আমাদের এখানে আরেকটা কথা বলা আছে, দেখো তো কি বলা আছে, যে যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকেও কিন্তু বলা হবে সংকেত। তাহলে যৌগের অণু কিরকম? সেখানে একাধিক মৌলিক পদার্থ থাকতে পারে। যেমন আমরা খাবার লবণের সংকেত জানি, খাবার লবণের সংকেত আমরা কি জানি? সোডিয়াম ক্লোরাইড। দেখো এখানে একাধিক মৌল আছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন কিন্তু মৌল আছে, কিন্তু পুরোটা মিলে একটা যৌগ হয়ে গেছে। তাহলে এটাও কিন্তু আমাদের একটা অণু হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে অণু কি জিনিস। তাহলে সেটা হতে পারে কোনো মৌলের এরকম অণু, অথবা হতে পারে কোন একাধিক এই যে মৌল মিলে একটা যৌগ, তো সেটাও একটা আমাদের অণু হবে। তো আরো আমরা অণু দেখতে পারি, ফর এক্সাম্পল ধরো আমি HCl লিখলাম, এটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এটাও একটা কিন্তু আমাদের অণু। দেখো এখানে আমাদের একাধিক মৌলিক পদার্থ আছে। তাহলে একাধিক মৌলিক পদার্থগুলো পরস্পর সাথে যুক্ত হয়ে যে যৌগ গঠন করবে, সেটাই কিন্তু আমাদের অণু। বুঝতে পারছো কিনা খেয়াল করো। তো এই যে আমরা অণুগুলো লিখলাম বা যৌগগুলো লিখলাম, এই যৌগগুলোকেই বলা হবে এখন কিন্তু সংকেত। তাহলে এটা আমাদের হাইড্রোজেন অণুর সংকেত, এটা আমাদের অক্সিজেন অণুর সংকেত, এটা আমাদের HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত, আর এটা আমাদের খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড এর কিন্তু সংকেত। বুঝতে পারছো কিনা? আর এগুলো আমরা উপরে যে মৌলগুলোকে লিখছিলাম, সেগুলো কিন্তু আমাদের ছিল কি বলতো, সেগুলো ছিল কিন্তু আমাদের প্রতীক। তাহলে আমরা বুঝতে পারছি প্রতীক কি জিনিস আর সংকেত কি জিনিস। এবার দেখো আমি এটা একটু মিশিয়ে দিই, খেয়াল করো। এবার দেখো এই জায়গায় আমাদের বলা হচ্ছে যোজনী সম্পর্কে। তো যোজনী বলতে কি বোঝে একটু দেখি আমরা। দেখো বলা হচ্ছে কোনো মৌলের একটি পরমাণু অপর একটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে সামর্থ্য বা ক্ষমতা, তাকেই বলা হয় যোজনী। আচ্ছা, এখানে একটা জিনিস আমি ভালো করে ক্লিয়ার করি, খেয়াল করো। দেখো তো এখানে এই যে আমাদের সোডিয়াম ক্লোরাইড যেটা আছে, একটু আগে আমরা লিখলাম, এটা একটা যৌগ ছিল তো নাকি? তো খেয়াল করো যে আমাদের বলা হচ্ছে এখানে কোনো মৌলের, দেখো সোডিয়াম কিন্তু একটা মৌলিক পদার্থ, আবার দেখো ক্লোরিন কিন্তু একটা মৌলিক পদার্থ। তো খেয়াল করো যে এই সোডিয়াম কিন্তু সোডিয়াম মৌলের একটা কিন্তু পরমাণু, আবার ক্লোরিন কিন্তু ক্লোরিন মৌলের একটা কিন্তু পরমাণু। তো এগুলো একে অপরের সাথে কিভাবে যুক্ত হচ্ছে একটু ভালো করে খেয়াল করো তো। এই যে সোডিয়াম আর ক্লোরিন যখন পাশাপাশি লিখবো, সোডিয়াম এর যোজনী এর কাছে যায়, দিয়ে এর নিচে আমরা দেবো ছোট্ট করে 1, সোডিয়ামের যোজনী কিন্তু হয় 1, আবার ক্লোরিন এর যোজনী চলে আসবে এই যে এর কাছে, এখানে যুক্ত হবে 1। তারপর এই 1 আসলে লেখার প্রয়োজন পড়ে না, দেখে আমরা সরাসরি সোডিয়াম ক্লোরাইড লিখি। কিন্তু এই যে দেখো তো, যে একটা ক্লোরিন
পরমাণু আরেকটা সোডিয়ামের সাথে যুক্ত হয়েছে কিনা, তার মানে এখানে এই যে যুক্ত হওয়ার যে প্রবণতা, তাহলে এটাকেই বলা হচ্ছে যোজনী। বুঝতে পারছো কিনা? আমরা আরো এক্সাম্পল দেখি, দেখো যেমন আমরা হচ্ছে পানির সংকেত কি জানি বলতো, H2O। তাহলে এটা কিভাবে আসলো? এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা হাইড্রোজেন পরমাণু আর একটা হচ্ছে অক্সিজেন। তো এখানে খেয়াল করো কি হয় বিষয়টা, একটু ভালো করে খেয়াল করো যে আমরা যখন H লিখবো আর O লিখবো পানির অণু গঠন করার জন্য, তখন দেখো অক্সিজেনের যোজনী কিন্তু 2 আমরা জানি, এই যোজনীটা আসবে কিন্তু এর কাছে, আর হাইড্রোজেনের যোজনী কিন্তু 1 এর কাছে চলে আসবে। তো 1 লেখা হয় না, যার কারণে আমরা সরাসরি লিখি H2O। তো এটাই হচ্ছে কিন্তু আমাদের পানির সংকেত। এখন খেয়াল করো যে এখানে কি ঘটনা ঘটলো, এখানে খেয়াল করো একটা অক্সিজেন পরমাণুর সাথে দুইটা হাইড্রোজেন পরমাণু কিন্তু যুক্ত হলো। তাহলে দেখো তো একটা অক্সিজেন পরমাণুর সাথে দুইটা হাইড্রোজেন পরমাণু যেহেতু যুক্ত হতে পারছে, মানে এখানে একটা সক্ষমতা তৈরি হয়েছে তাদের, বা সামর্থ্য তৈরি হয়েছে। তাহলে এই জন্য আমরা বলতে পারি যে অক্সিজেনের যোজনী 2 আর হাইড্রোজেনের যোজনী কিন্তু 1। তো এই বিষয়টাই আসলে হচ্ছে যোজনী। আর তোমরা জানো যে তোমাদের বইয়ে এই যে দেখো এরকম করে কিন্তু একটা লিস্ট দেওয়া আছে যোজনের, এই যোজনের লিস্টটা কিন্তু তোমাদের পড়তে লাগবে। বুঝতে পারছো কিনা? তো আমি এই যোজনের লিস্টটা একটু ভালোভাবে আলোচনা করে খেয়াল করো। দেখো তো এখানে একটু ভালো করে দেখো যে আমাদের এই জায়গায় যে মৌলগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সাধারণত আমাদের অধাতু। তো অধাতুর মধ্যে দেখো এই যে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের যোজনী কিন্তু 1। বুঝতে পারছো কিনা? আবার দেখো অক্সিজেন, সালফার, কার্বন, তারপর হচ্ছে আমাদের নাইট্রোজেন, ফসফরাস, তারপরে এদিকে দেখো কার্বন, সালফার। তো দেখো এদের যোজনী 3, এদের যোজনী হচ্ছে 4। এখন এই যে অধাতুগুলো বলতে আমরা কোনগুলোকে বুঝবো? সাধারণত যেগুলো গ্যাস আকারে থাকে এগুলো সাধারণত অধাতু হয়ে যায় সচরাচর। বুঝতে পারছো কিনা? সহজে মনে রাখার এটা একটা উপায়। আবার তরলও হতে পারে, কিন্তু জাস্ট আমরা একটু মাথা রাখি এইভাবে করে। দেখো এই যে হাইড্রোজেন, দেখো তো হাইড্রোজেন চিন্তা করো তো একটা গ্যাস না? তাহলে এটা একটা হচ্ছে আমাদের অধাতু। তারপরে হচ্ছে ফ্লোরিন, অক্সিজেন, সালফার, এভাবে চিন্তা করতে পারো। ঠিক আছে? তো এখন চলে আসো এই যে ধাতু। ধাতু কিভাবে চিনবা? এই যে শেষে হচ্ছে আম প্রত্যয় যুক্ত থাকে, যেমন সোডিয়াম চিন্তা করো। তারপর হচ্ছে পটাশিয়াম। আচ্ছা, তারপর হচ্ছে দেখো এই যে কপার আছে না, বলতে পারো এর পিছনে তো আম নাই যুক্ত, কিন্তু এটার যে ল্যাটিন নাম ছিল যে কপরাম। ঠিক আছে, তোমরা হয়তো বা পড়ছো। তো ওইখান থেকেও চিন্তা করতে পারো যে ল্যাটিন নাম থেকেও হতে হবে। বুঝতে পারছো কিনা? তো এই যাই হোক, আমাদের হচ্ছে এইগুলোর যোজনী কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এগুলো সবগুলো যোজনী কিন্তু 1, এগুলো সবগুলো যোজনী 2, এগুলো সবগুলো যোজনী 3, এগুলো একইভাবে এগুলো সবগুলো যোজনী 4। এখন একটু খেয়াল করো, দেখো এইখানে ভালো করে একটু খেয়াল করো তো যে কপারের যোজনীর পাশে কিন্তু এই যে আস কথা লেখা আছে। তো এখানে একটু ভালো করে খেয়াল করো যে আমাদের আয়রন এর পাশে আস লেখা আছে। আবার দেখো এই যে কপারের পাশেও আস লেখা আছে। আবার দেখো এই যে আমাদের কপারের এখানে কিন্তু ইক লেখা আছে। তার মানে দেখো তো এই যে কপারের যোজনী যখন 1 তখন এটাকে বলা হচ্ছে আস, আর যখন কপারের যোজনী 2 তখন এটাকে বলা হচ্ছে ইক। আবার একইভাবে দেখো আয়রনের যোজনী যখন হচ্ছে 2 তখন এটাকে বলা হচ্ছে আস, আবার দেখো আয়রনের যোজনী যখন 3 তখন এটাকে বলা হচ্ছে ইক। তাহলে যখন বড় যোজনীগুলো থাকবে একই মৌলের, যেমন আয়রন, খেয়াল করো যখন যোজনী মানে আগেরটা থেকে কম, অর্থাৎ 3-এর থেকে যখন কম তখন এটাকে আমরা আজ বললাম, আর যখন বড় তখন এটাকে ইক বললাম। আমরা একটা যোগও দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আমরা আয়রন আর অক্সিজেনের সাথে একটা যৌগ গঠন করার চেষ্টা করি। দেখো মনে করো, মনে মনে চিন্তা করো যে আয়রনের যোজনী এখানে 2 কাজ করছে, অক্সিজেনের যোজনী এখানে 2 কাজ করছে। তো এই দুই মানে যোজনী যখন একই হয়ে যায় তোমরা এভাবে কেটে দিয়ে সরাসরি FeO লিখবা। বুঝতে পারছো কিনা? তাহলে এই যে আমি যৌগটা লিখলাম, এই যৌগটার নাম কি হবে? তো একটু ভালো করে খেয়াল করো, এই যৌগটা এখান থেকে আসে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আয়রনের যোজনী কিন্তু 2 কাজ করছে, আবার অক্সিজেনের যোজনী 2 কাজ করছে। তো আয়রনটাকে আমরা খেয়াল করি যে আয়রনের যোজনী যেহেতু 2 কাজ করছে, তাহলে এই জন্য এই যৌগের নামের সময় আমাদের আস কথাটা যুক্ত করতে হবে। তাহলে নাম হবে কিন্তু ফেরাস। বুঝতে পারছো কিনা? ফেরাস। এখন বলতে পারো আয়রন আবার নাম হয়ে গেল ফেরাস কেন? কারণ আয়রনের যে ল্যাটিন নাম ছিল সেটা কিন্তু ছিল ফেরাম, ফেরাম থেকে আসছে। এই জন্য কিন্তু এখানে আমরা ফেরাস কথাটা ব্যবহার করতেছি। আর আস কেন আসছে শেষে? কারণ এটা আমরা দেখো যে 2 যোজনী ব্যবহার করছে, অর্থাৎ ছোটটা ব্যবহার করছে, এই জন্য এখানে আমরা আস কথা নিয়ে আসছি। আর শেষে কি আছে? অক্সিজেন। তাহলে এখানে নাম হবে ফেরাস অক্সাইড। বুঝতে পারছো না? তাহলে নাম কি হলো বলো তো? ফেরাস অক্সাইড। এখন ফর এক্সাম্পল হিসাবে আমি যদি হচ্ছে ধরো এবার একটু মিশিয়ে দিই এটা, আমি যদি এরকম করে লিখতাম আয়রন আর অক্সিজেন, আয়রনের যোজনী আমি এবার মনে মনে চিন্তা করলাম 3, আবার অক্সিজেনের যোজনী আমি মনে মনে চিন্তা করলাম 2, আর অক্সিজেনের যোজনী সাধারণত 2 হয়। তাহলে খেয়াল করো এখানে আয়রনের যোজনী কিন্তু এবার কত কাজ করছে বলো তো? 3। তাহলে এবার কিন্তু নামের সাথে আমাকে ইক যোগ করতে হবে। তাহলে এই যৌগটার নাম কি হবে? তাহলে এই যৌগটার নাম হবে কিন্তু ফেরিক অক্সাইড। ফেরিক কেন বললাম? কারণ এই যে ইক কথা যুক্ত করতে হবে, 3 যোজনী কাজ করছে, আর শেষে অক্সিজেন আছে, তাহলে আমরা বলবো ফেরিক অক্সাইড। এই যে আমাদের দেখো এই যৌগটার নামকরণ কিন্তু হয়ে গেল। তাহলে সবসময় মাথায় রাখবো যোজনী কিন্তু এক্সচেঞ্জ হয়, মানে এর যোজনী যাবে এর কাছে, এর যোজনী যাবে এর কাছে। আবার আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, ধরো আমরা কপার আর হচ্ছে অক্সিজেনকে পাশাপাশি লিখি। ঠিক আছে? এবার দেখো
এই যে কপার এর যোজনী কত বলতো? কপারের যোজনী দেখো একবার 1 আছে, একবার কিন্তু 2 আছে। কিন্তু এই জায়গায় আমরা মনে মনে চিন্তা করি যে কপারের যোজনী 2 কাজ করছে। আবার দেখো তো অক্সিজেন কত? অক্সিজেনের যোজনীও কিন্তু হচ্ছে 2। তাহলে এখন এই 2 2 আউট হয়ে যাবে, তাহলে শুধুমাত্র লিখতে পারি CuO, কপার অক্সাইড বলতে পারো। কিন্তু এটাকে একটু খেয়াল করে আমরা ভালো করে দেখো তো যে কপারে কত যোজনী কাজ করছে। দেখো তো কপারের হচ্ছে কিন্তু 2 যোজনী কাজ করছে, কারণ এই যে এইখান থেকে কিন্তু আসছে। তাহলে এটাকে আমরা বলতে পারি কিউপ্রিক। এটাকে আমরা বলতে পারি কিউপ্রিক, কারণ ইক দেখো লাস্টে কিন্তু আসতেছে ইক কথাটা। কেন ইক কথাটা আসছে? কারণ এটা কিন্তু এই যে দেখো বড় যোজনে যেটা এটা কাজ করছে, তাহলে এটাকে বলতে পারি কিউপ্রিক অক্সাইড। তাহলে এটাকে আমরা বলতে পারি কি বলতো? কিউপ্রিক অক্সাইড। তো এভাবে করে সাধারণত আমাদের নামকরণগুলো হয়। তাহলে আস আর ইকের বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, এবার নিচে একটু ভালো করে খেয়াল করো। দেখো এখানে লেখা আছে যৌগমূলক। এই যৌগমূলক জিনিসটা কিরকম? একটু আগে আমরা খাবার লবণে যখন সংকেত লিখছিলাম সোডিয়াম ক্লোরাইড, দেখো তো এখানে এই সোডিয়াম একটা স্বাধীন পরমাণু ছিল, আবার ক্লোরিন কিন্তু একটা স্বাধীন পরমাণু ছিল। তো এই যে আমাদের দেখো তো এখানে কিন্তু একাধিক মৌল আছে। দেখো যেমন নাইট্রোজেন একটা আছে, আবার দেখো হাইড্রোজেন 4টা আছে, আবার উপরে কিন্তু একটা চার্জ আছে। তো এই যে আয়নটা বা এই যে আমাদের অ্যামোনিয়াম যে যৌগমূলকটা, এটা পুরোটাই আসলে একটা স্বাধীন পরমাণুর মতো কাজ করতে পারে। এই জন্য এই অংশগুলোকে বলা হয় একটা করে যৌগমূলক। স্বাধীন অংশ বলতে কিরকম? ধরো আমি হচ্ছে একটা এখন সংকেত লিখি, মনে করো অ্যামোনিয়াম ক্লোরাইড লিখবো। দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, এই যে অ্যামোনিয়াম যুক্ত করলাম আর সাথে ক্লোরিন যুক্ত করলাম। এই অ্যামোনিয়াম পুরাটার যোজনী হচ্ছে 1, এর কাছে আসছে, আবার ক্লোরিন পুরোটার যোজনী কিন্তু এর কাছে আসছে। তাহলে এই জন্য দেখো তো স্বাধীনভাবে যেহেতু কাজ করতে পারছে, এই জন্য এটাকে বলা হচ্ছে একটা যৌগমূলক। ফর এক্সাম্পল হিসেবে এগুলো যৌগমূলক। তো তোমাদের যে কাজটা করতে হবে, এই যোজনীগুলো কিন্তু মুখস্থ করতে হবে যে কার যোজনী কত করে, নাহলে কিন্তু তোমরা যৌগগুলো ধরতে পারবা না এবং কোনো বিক্রিয়াও বুঝতে পারবা না। এই জন্য খুব ভালো করে এগুলো কিন্তু মুখস্থ করবা। সময় নাও, অল্প অল্প করে মুখস্থ করো। যে একদিন ধরো তোমরা অধাতুটা মুখস্থ করলা, একদিন ধাতু মুখস্থ করলা, একদিন যৌগমূলকগুলো মুখস্থ করলা, তাহলে কিন্তু হয়ে গেল। আর অবশ্যই এদের 400 কিন্তু মুখস্থ করবে, এগুলো এমসিকিউতেও কিন্তু আসতে পারে। আমি আরেকটা যৌগের এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাই দিই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার হচ্ছে ধরো আমি আরেকটা যৌগের সংকেত লিখবো, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। ভালো করে খেয়াল করবা, দুইটাই কিন্তু যৌগমূলক। কি বলছে আমি? অ্যামোনিয়াম ফসফেট। তাহলে এখন দেখো অ্যামোনিয়ামকে আমি আগে লিখি NH4, তারপরে আমি ফসফেটকে লিখবো, ফসফেটকে লিখে এখানে PO4। দেখো এবার খেয়াল করো তো অ্যামোনিয়ামের যোজনী কত? অ্যামোনিয়ামের যোজনী কিন্তু এই যে দেখতে পাচ্ছ 1। তাহলে এই 1 হচ্ছে এর কাছে আসবে, কিন্তু 1 সাধারণত লেখা হয় না। এরপর দেখো ফসফেট, ফসফেটের যোজনী কত বলো তো? 3। তাহলে এবার কিভাবে আসবে দেখো তো, এই যে ব্র্যাকেট দিয়ে এখানে কিন্তু আমাকে লিখতে হবে 3 এভাবে করে। তাহলে এই যৌগটার নাম হয়ে যাবে অ্যামোনিয়াম ফসফেট। অ্যামোনিয়াম ফসফেট। বুঝতে পারছো কিনা? তাহলে দেখো যে এই যে দেখো পুরোটা মিলে একটা কিন্তু সাধারণ পরমাণুর মতো হচ্ছে কিন্তু মানে আচরণ করলো। এই জন্য এটাকে আমরা কিন্তু বলতে পারি একটা যৌগমূলক। তাহলে ফসফেট একটা যৌগমূলক, তো এগুলো সবগুলো হচ্ছে যৌগমূলক। তাহলে আশা করি যৌগমূলকের বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আমরা হচ্ছে নিচের দিকে আসি, এরপর দেখে আমরা আরো গুরুত্বপূর্ণ জিনিস আজকে বুঝবো। তোমাদের এই অধ্যায়ের জন্য কারো কোনো সমস্যা না থাকে সেভাবে কিন্তু আজকে আমি ক্লাসটা ডিজাইন করছি এবং ওইভাবে কিন্তু তোমাদের পড়াচ্ছি আজকে। দেখো এরপর আমরা রাসায়নিক সমীকরণ নিয়ে কথা বলবো। প্রথমে আমরা একটু সংজ্ঞাটা পড়ি, তারপর আমি সুন্দর করে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি যে রাসায়নিক সমীকরণ জিনিসটা আসলে কি। দেখো এখানে কি বলা হচ্ছে, একটু পড়ো তো। বলা হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থ এবং উৎপন্ন নতুন পদার্থগুলোকে প্রতীক, সংকেত এবং চিহ্নের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতি বা রূপকে রাসায়নিক সমীকরণ বলে। এত বড় সংজ্ঞা এখানে কি বলছে নিশ্চয়ই বুঝতে পারোনি কিছু। আমরা একটা এক্সাম্পল দিয়ে এখন বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? তো দেখো আমি ধরো একটা সহজ বিক্রিয়া দিই। আমরা হচ্ছে খেয়াল করে যে আমরা জানি যে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করলে কি হয় বলতো? আমরা জানি পানি হয়। তাহলে এই যে এখানে একটু ভালো করে খেয়াল করো, এই পুরো অংশটাকে আমরা বলবো রাসায়নিক সমীকরণ, পুরোটাই। তো এই রাসায়নিক সমীকরণে কি জিনিসটা হয় সেটা একটু খেয়াল করো, যে এই যে আমাদের এই অংশগুলোকে বলা হয় বিক্রিয়ক। অর্থাৎ আমাদের একটা হচ্ছে সমীকরণের বাম পাশে যে অংশগুলো থাকে এগুলোকে বলা হয় বিক্রিয়ক। তো এই বিক্রিয়কগুলোর মধ্যে এই যে প্লাস চিহ্ন দিয়ে হচ্ছে লেখা হয়। বুঝতে পারছো কিনা? যদি হচ্ছে আরো একটা বিক্রিয়ক থাকতো আমরা আরো প্লাস দিয়ে এখানে লিখতাম। বুঝতে পারছো কিনা? তো আমরা বুঝতে পারছি যে আমাদের বিক্রিয়কগুলোকে এই যে প্লাস চিহ্ন দিয়ে লিখতে হয়। এরপর হচ্ছে খেয়াল করো যে এই মাঝখানে আমরা হচ্ছে অ্যারো চিহ্ন ব্যবহার করতে পারি, বা তোমরা এরকম ইকুয়াল চিহ্ন ব্যবহার করতে পারো। তাহলে আচ্ছা, তার আগে একটা কথা বলি যে এই অংশটাকে তাহলে আমরা কি বলবো বলতো? এই পুরো অংশটাকে বাম পাশে এটাকে বলা হয় বিক্রিয়ক। বুঝতে পারছো কিনা? দেখো এটাকে বলা হয় বিক্রিয়ক। আর এই যে ডান পাশে যে জিনিসটা উৎপন্ন হয় এটাকে বলা হয় উৎপাদ।
বুঝতে পারছো কিনা? যে এখানে যদি আরও আমাদের যৌগ থাকতো সবগুলো মিলে উৎপাদ হতো, তাহলে আমরা বলতে পারি একটা রাসায়নিক সমীকরণের বাম পাশের অংশগুলোকে বলা হবে বিক্রিয়ক আর ডান পাশের অংশগুলোকে বলা হবে উৎপাদ। আচ্ছা, একটু আগে আমি অ্যারো চিহ্ন দিছিলাম না? তো অ্যারো চিহ্ন দিলে দুই পাশে সমতা করার দরকার হয় না। সমতা বলতে কি বোঝায়? সমতা বলতে হচ্ছে বোঝায় যে এই পাশে জয়টা পরমাণু থাকবে, মোট আর কি সর্বমোট জয়টা পরমাণু থাকবে, এই পাশেও ঠিক ততগুলো পরমাণু থাকতে হবে। আর যদি হচ্ছে আমরা এখানে ইকুয়াল এই যে যে আমি হচ্ছে সাইনটা ব্যবহার করলাম, এরকম ব্যবহার করো, তাহলে দুই পাশে সমতা করতে হবে। তো আমরা একটু ভালো করে খেয়াল করি, দেখো এখানে হাইড্রোজেন পরমাণু কয়টা আছে বলো তো? দুইটা। আবার এখানে অক্সিজেন পরমাণু কয়টা আছে? দুইটা। তো তোমরা যদি 2 আর 2 যোগ করো, দেখো তো টোটাল আমাদের বিক্রয়কে পরমাণুর সংখ্যা কত হচ্ছে? 4 না? এখন দেখো তো এখানে ভালো করে খেয়াল করো তো, এখানে আমাদের এই যে উৎপাদে টোটাল পরমাণুর সংখ্যা কয়টা? হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 1টা। এই যে অক্সিজেন এখানে কিছু নেই মানে 1। তাহলে টোটাল কিন্তু এখানে আমাদের পরমাণু হলো কয়টা বলো তো? 3টা। তাহলে দেখো তো উৎপাদ আর বিক্রয়কে কি পরমাণুর সংখ্যা সমান হয়েছে? হয়নি। তাহলে আমরা এখন সমান করব দুই পাশে। তো যদি সমান করতে পারি ওটাকে বলা হয় সমতাকরণ করা আর কি। বুঝতে পারছো কিনা? দেখো এখন দেখো এখানে আছে অক্সিজেন 2টা, তাহলে আমরা যদি এখানে অক্সিজেন 2টা মিলাতে যেতাম তাহলে আমাদের কি করতে হতো? সামনে আমরা যদি 2 দেই, তাহলে এখন দেখো তো এই 2টা হচ্ছে সবার সাথে গুণ হবে। তো দেখো 2টা হচ্ছে আপনার হাইড্রোজেনের এই পরমাণুর সাথেও গুণ হবে, আবার 2 কিন্তু অক্সিজেনের সাথেও গুণ হবে। এখন দেখো তাহলে অক্সিজেনের সাথে গুণ করে দেখো যে অক্সিজেন 2টা হয়ে গেছে, এদিকে অক্সিজেন কিন্তু 2টা আছে, তার মানে অক্সিজেনের সমতা হয়ে গেছে। কিন্তু হাইড্রোজেন কিন্তু এবার হয়ে গেছে 4টা। তাহলে আমরা হাইড্রোজেনকে সমতা করার জন্য এর সামনে কিন্তু আমরা 2 দিব। তাহলে এবার কি ঘটনা ঘটলো বলো তো? এবার দেখো হাইড্রোজেন আছে কয়টা এখানে বলো তো? 2টা পরমাণু। এই যে দেখো 2টা পরমাণু আর সাথে সামনে 2 ছিল, তাহলে 2 গুণ 2 যোগ, এই যে মাঝখানে আমরা যোগ দেব, আর কয়টা অক্সিজেন আছে? 2টা। তাহলে দেখো 2 2 4 5 6, টোটাল পরমাণু হয়ে গেল কিন্তু আমাদের বিক্রয়কে 6টা। আচ্ছা, এবার আমরা উৎপাদ একটু হিসাব করি। দেখো উৎপাদে খেয়াল করো সবার বাইরে 2 আছে, আমি সবার বাইরে 2 দিয়ে দিলাম। দেখো হাইড্রোজেন কয়টা আছে? দেখো তো 2টা আছে, আর অক্সিজেন কয়টা আছে? 1টা আছে। আমরা একটু যোগ করি, দেখো 2 গুণ এখানে থাকলো হচ্ছে 3, তাহলে আমরা গুণ করলে কত পাচ্ছি? 6। তাহলে দেখো এই যে আমাদের উৎপাদে পরমাণুর সংখ্যা আর বিক্রয়কে পরমাণুর সংখ্যা মিলে গেছে। তাহলে এটাকেই বলা হয় কিন্তু হচ্ছে আমাদের কি বলতো? এটাকেই বলা হচ্ছে আমাদের কিন্তু সমতা করা। তো এখন আশা করি বুঝতে পারছো রাসায়নিক সমীকরণ কী জিনিস, বিক্রিয়ক কী জিনিস, উৎপাদ কী জিনিস এবং কখন সমতা করতে লাগবে, কখন করতে লাগবে না। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আমি যোজনীতে আরেকটা জিনিস ছেড়ে দিয়েছিলাম, সেই জিনিসটা আমি আরেকবার আলোচনা করি। একটু আমরা উপরে আসি। দেখো এখানে একটা আমি বিষয় বোঝাবো এখন। দেখো যে এই যোজনী যে আমি একটু আগে বোঝালাম, এই যোজনীকে অনেক সময় হাতের সাথে তুলনা করা হয়। বুঝতে পারছো কিনা? ঠিক আছে, যেমন হচ্ছে ধরো অক্সিজেনের যোজনী হচ্ছে কত? আমরা পড়ছিলাম 2, তাহলে অক্সিজেনের হাত 2টা। এই হাত বিষয়টা কিরকম একটু আমি বুঝাই। দেখো এই যে আমি একটু পানি লিখে রাখছি না, দেখো তো পানির সংকেত এখানে। তো এই জায়গায় মানে এটাকে হচ্ছে দেখো এটাকে কিন্তু আমরা সংকেত বলবো। তো এটার একটা গাঠনিক সংকেত লেখা যায়। এই গাঠনিক সংকেতটা কিরকম সেটা আমি একটু বোঝাই। দেখো প্রথমত আমি অক্সিজেন লিখি, তো অক্সিজেনের যোজনী কত ছিল বলো তো? 2। তাহলে অক্সিজেনের হাত হবে এরকম 2টা। বুঝতে পারছো কিনা? এরপর এই যে হাইড্রোজেন আছে এখানে কয়টা বলো তো? দেখো হাইড্রোজেন কিন্তু 2টা আছে দেখো এখানে। তাহলে এই একটা হাতে হাইড্রোজেন হবে, আরেকটা হাতে হাইড্রোজেন হবে। এখন দেখো হাইড্রোজেনের যোজনী কিন্তু 1 ছিল, দেখো হাইড্রোজেন যোজনী কিন্তু মিলে গেছে 1 করে। এই যে দেখো একটা হাত, এই হাতটা কিন্তু সবার মানে অক্সিজেনেরও হবে আবার হাইড্রোজেনেরও হবে। তাহলে দেখো হাইড্রোজেনের হাত একটা, অক্সিজেনের হাত কিন্তু এই পাশে একটা। আবার দেখো এখানে হাইড্রোজেনের হাত একটা, যোজনী অনুসারে যেমন হাইড্রোজেন যোজনী 1, তাহলে হাইড্রোজেনের যোজনে মানে হাত কিন্তু একটা করে। আবার দেখো অক্সিজেনের টোটাল হাত কিন্তু এখানে 2টা হয়ে গেছে। তারপরে আমরা হচ্ছে আরেকটা জিনিস লিখে এখানে CH4 লিখলাম, এটাকে বলা হয় মিথেন। মিথেন গ্যাস আর কি এটা একটা। বুঝতে পারছো কিনা? দেখো আমরা জানি কার্বনের যোজনী 4 হয়। বুঝতে পারছো কিনা? তাহলে কার্বনের হাতও হবে কিন্তু 4টা। আমরা একটু নিচের দিকে চলে আসবো। দেখো তাহলে কার্বনের হাত কয়টা হবে বলো তো? 4টা। তাহলে 4টা হাত কীভাবে দেবো? এই পাশে চারপাশে আমি 4টা হাত দেবো। তাহলে যোজনী দেখো কার্বনের কয়টা ছিল? 4, আর হাতও দেখো 4 হয়ে গেছে। আমরা জানি হাইড্রোজেন এখানে এখানে আপাতত আছে 4টা, কিন্তু হাইড্রোজেনের যোজনী আমরা জানি কিন্তু 1 করে। আমরা তাহলে প্রতি হাতে যদি একটা করে হাইড্রোজেন দেই, তাহলে দেখো তো আমাদের হাইড্রোজেনের সবার যোজনী কিন্তু 1 করে মিলে গেল, আবার কার্বনেরও দেখো 1 2 3 4 কিন্তু মিলে গেছে। তাহলে এই বিষয়টাকেই বলা হয় কিন্তু গাঠনিক সংকেত। তাহলে দেখো এই বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। তো চলো আমরা হচ্ছে আবার ব্যাক করি পড়ার দিকে। তো একটু নিচে আসবো আমি। দেখো নিচে আমরা যদি চলে আসি তাহলে আমরা কিন্তু রাসায়নিক সমীকরণ বুঝলাম। এরপর আমরা আরেকটু নিচের দিকে আসবো। দেখো এবার আমরা হচ্ছে সংযোজন বিক্রিয়া বুঝবো। দেখো সংযোজন বিক্রিয়া কি জিনিস সেই জিনিসটা আমি তোমাদের বোঝাই। দেখো এখানে একটা কথা বলা হচ্ছে, আমরা সংজ্ঞাটা পড়ে আগে। দেখো তোমরা কিন্তু চাইলে পরীক্ষায় আমি যে সংজ্ঞাগুলো লিখে রাখছি এগুলো কিন্তু ব্যবহার করতে পারো। ঠিক আছে? তো দেখো সংযোজন বিক্রিয়া কাকে বলে? বলছে যে রাসায়নিক বিক্রিয়ায় 2 বা ততোধিক মৌল বা যৌগ, তাহলে দেখো কি বলা হচ্ছে? 2 বা ততোধিক মৌল বা যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে কেবল
একটি মাত্র নতুন যৌগ তৈরি করবে। আমি আবারও বলতেছি, দেখো কেবল কয়টা যৌগ তৈরি হবে, একটা মাত্র, তাকে আমরা সংযোজন বিক্রিয়া বলবো। তো এখন আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের হচ্ছে বোঝাচ্ছি। ফর এক্সাম্পল ধরো আমি হচ্ছে এখানে লিখি আয়রন প্লাস সালফার, এটাকে যদি আমরা বিক্রিয়া করি তাহলে আমাদের হবে হচ্ছে ফেরাস সালফাইড। আচ্ছা, একটু আগে বললাম যে এটা ফেরাস সালফাইড কেন, কারণ এখানে সালফারের যোজনীয় 2 কাজ করছে, আয়রনের যোজনীয় 2 কাজ করছে। তাহলে আয়রনের যোজনী যেহেতু 2 মানে ছোটা কাজ করছে, এই জন্য এটাকে বলবো ফেরাস। আর সালফার যুক্ত হয়েছে যেহেতু, তাহলে এটাকে বলবো সালফাইড। তাহলে নাম হবে কি যৌগটা বলতো, ফেরাস সালফাইড। আচ্ছা, তো একই জিনিস হলে আর লিখতে হয় না, তাহলে আমরা এটাকে একটু মিশাই দিই। তো দেখো, তাহলে এখানে একটু জিনিস খেয়াল করো যে দেখো তো এখানে আমাদের সংযোজন বিক্রিয়ার সংজ্ঞাতে বলা ছিল 2 বা ততোধিক। দেখো কয়টা মৌল আছে এখানে বলতো, 2টা। তাহলে আমরা বলতে পারি 2টা মৌল, এই যে মানে 2। এখন দেখো 2টা মৌল, দেখো এই 2টাই কিন্তু মৌল এখানে। তাহলে 2টা মৌল যুক্ত হয়ে একটা যৌগ গঠন করছে। কয়টা যৌগ বলতো, শুধুমাত্র একটা। তাহলে এই বিক্রিয়াকে আমরা বলবো সংযোজন বিক্রিয়া। বুঝতে পারছো কিনা? আমরা আরো এক্সাম্পল দিই। দেখো আমরা হচ্ছে পানির এক্সাম্পলটা নিতে পারি, যে H2 আর হচ্ছে O2 বিক্রিয়া করে কি হয় বলতো, পানি হয়। তাহলে এখানেও খেয়াল করো যে এই যে দেখো 2 বা ততোধিক। আচ্ছা, তাহলে 2টা এখানে দেখো মানে 2টা হতে হয় একটা নতুন যৌগ গঠন করছে, তাহলে এটাকে আমরা সংযোজন বিক্রিয়া বলবো। এখন এখানে বলা ছিল মৌল বা যৌগ, তাহলে এখন দেখি আমরা যৌগ মিলে আবার কিভাবে হয় সেই জিনিসটা আমরা একটু দেখি। দেখো আমরা একটু নিচে চলে আসবো। দেখো, তো তোমাদের বইয়ের আমি একটা হচ্ছে বিক্রিয়া এখানে লিখে দেখাচ্ছে। দেখো অ্যামোনিয়া, দেখো এটাকে বলা হয় কিন্তু অ্যামোনিয়া। বুঝতে পারছো কিনা? এটাকে বলা হচ্ছে অ্যামোনিয়া। দেখো তোমরা কিন্তু আবার অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম গুলাই ফেলেও না, এই যে NH4 প্লাস যখন হবে এটাকে বলা হয় অ্যামোনিয়াম। বুঝতে পারছো কিনা? দেখো এটাকে বলা হবে অ্যামোনিয়াম, আর এটাকে বলা হয় কিন্তু অ্যামোনিয়া। এটা একটা গ্যাস। বুঝতে পারছো কিনা? এই অ্যামোনিয়ার সাথে যদি আমরা হচ্ছে HCl, এটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, বা সংক্ষেপে বলতে পারো হাইড্রোজেন ক্লোরাইড। তো এটাকে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে আমাদের তৈরি হবে NH4Cl। তো দেখো তো এই যে NH4 পেলাম না, এই NH4 মানে কি ছিল, অ্যামোনিয়াম। তাহলে এটাকে বলতে হবে কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এই যৌগটার নাম কি হবে বলতো, এই যৌগের নাম হবে কিন্তু এবার অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এই জিনিসটা আমি একটু বুঝাই দিই যে এই বিক্রিয়াটা আমি কেন এক্সাম্পল হিসেবে লিখলাম। তো একটু ভালো করে খেয়াল করো, আমাদের এখানে বলা ছিল একটু আগে সংজ্ঞায় আমরা দেখছিলাম যে 2 বা ততোধিক মৌল বা যৌগ মিলে। তাহলে এখন দেখো আমি তো মৌলের এক্সাম্পল দিলাম 2টা। এবার দেখো এই যে দেখো 2টা হচ্ছে যৌগ মিলে কিন্তু কি হয়েছে বলতো, একটা কিন্তু আমাদের হচ্ছে যৌগ হয়েছে, মানে একটা মাত্র যৌগ হবে। তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের একটা সংযোজন বিক্রিয়া। এটাকে আমরা অবশ্য যৌগ বলতে পারবো, কারণ দেখো এটা হচ্ছে আমাদের 2টা পরমাণু মিলে একটা হচ্ছে অণু গঠন করছে, তাহলে এটা একটা যৌগ। তো এরকম দেখো খেয়াল করো যে আমাদের কিন্তু 2টা হচ্ছে যৌগ বা হচ্ছে তার অধিক যৌগ মিলে একটা যদি এরকম হচ্ছে আমাদের যৌগে রূপান্তরিত হয় বা হচ্ছে পরিণত হয়, তাহলে সেটাকে আমরা কিন্তু সংযোজন বিক্রিয়া বলতে পারি। তো চলে আসি আমরা এরপরে দহন বিক্রিয়া। তো দেখো দহন বিক্রিয়া বলতে কি বোঝায়, আমরা একটু সংজ্ঞাটা প্রথমে পড়বো, তারপরে আমরা সুন্দর করে জিনিসটা বোঝার চেষ্টা করবো। দেখো প্রথমত এখানে বলা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগ, দেখো কোনো মৌল বা যৌগ বায়ুর অক্সিজেনের সাথে পুড়ে, তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে বলতো, বায়ুর অক্সিজেনের সাথে পুড়ে তাপ এবং আলো উৎপন্ন করে এবং তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত হয়, তাকে দহন বিক্রিয়া বলে। তো এত কিছু কথা হচ্ছে আমরা সংক্ষেপে যদি বলি, সহজ কথা যদি বলে, তাহলে হচ্ছে বিষয়টা এরকম, কোনো কিছুকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানোকেই বলা হচ্ছে দহন। মানে কোনো কিছুকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়াবো তাহলে ওটাই হচ্ছে দহন বিক্রিয়া। ফর এক্সাম্পল হিসেবে আমি দহন বিক্রিয়া এক্সাম্পল দিই। যেমন ধরো সালফার আর অক্সিজেন, দেখো সালফারকে আমি যদি বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই, মানে তাপ দেই, এই যে এটাকে বলা হয় ডেল্টা সাইন। এটা মানে বোঝা হচ্ছে তাপ দেওয়া আর কি। বুঝতে পারছো না? এটা মানে বোঝা হচ্ছে তাপ। তো আমি যদি সালফারকে অক্সিজেন উপস্থিতিতে পোড়াই তাহলে আমাদের তৈরি হবে সালফার ডাইঅক্সাইড। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু একটা দহন বিক্রিয়া। আমরা আরো এক্সাম্পল দিতে পারি, যেমন ধরো কার্বনকে যদি আমি হচ্ছে অক্সিজেন উপস্থিতিতে পোড়াই তাহলে কি হয় বলতো, তাহলে হবে আমাদের কিন্তু কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এখানে একটা মজার জিনিস খেয়াল করো, এই যে কার্বন ডাইঅক্সাইডের সংকেত আমরা লিখি CO2, এখানে কার্বনের যোজনী কত কাজ করছে বলতে পারবো তোমরা? এবার তোমরা বলতে পারো যে এই যে এখানে 2 অক্সিজেনের কাছে যেহেতু 2 আসছে, আমি একটু আগে বলছি তোমাদের যোজনী এক্সচেঞ্জ হয়, তাহলে বলতে পারো যে কার্বনের যোজনী তো তাহলে 2। কিন্তু বিষয়টা এরকম না। দেখো একটু মজার জিনিস খেয়াল করো, কার্বনের যোজনী কিন্তু আসলে এখানে 4 কাজ করছে, অক্সিজেনের যোজনী 2 এর কাছে আসছে। তখন এই যে 2 দিয়ে 4কে কাটো তাহলে কত হয়, 2। তখন আমরা কিন্তু পাই CO2। এটাই হচ্ছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডে কিন্তু কার্বনের যোজনী কত বলো দেখি, তাহলে আমরা বলতে পারি কার্বনের যোজনী কিন্তু 4। ঠিক আছে? তো 4। তো এইরকম হচ্ছে আমাদের এই বিষয়গুলো হচ্ছে দহন বিক্রিয়া। আরো এক্সাম্পল দেওয়া যেতে পারে, তো আমরা এই দুটো দিয়ে আপাতত বুঝে রাখি। তো চলে আসো আমরা হচ্ছে পরের বিক্রিয়াতে চলে যাব। দেখো পরের বিক্রিয়া আমাদের কি বলা হচ্ছে, দেখো তো আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া বলা হচ্ছে। দেখো এই প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। খেয়াল করো যে আমাদের কি বলছে, একটা মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে যদি ওই স্থান দখল করে
দিয়ে নতুন একটা যদি যৌগ তৈরি করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। আমরা এক্সাম্পল হিসেবে একটা নিব, দেখো আয়রনকে যদি আমরা কপার সালফেট এর সাথে বিক্রিয়া করাই তাহলে আমাদের একটা যৌগ তৈরি হয়, সেটা হচ্ছে ফেরাস সালফেট প্লাস কপার। আচ্ছা, এখানে কি ঘটনা ঘটলো একটু ভালো করে খেয়াল করো। দেখো এই জায়গায় ভালো করে একটু দেখো তো, এই যৌগটা একটু ভালো করে দেখো, এগুলো তো বিক্রিয়ক আর এগুলো তো উৎপাদ, তো উৎপাদে একটু খেয়াল করো। দেখো এই আয়রনটা কি করছে, কপারের জায়গা কিন্তু দখল করছে, দখল করে কপারকে দেখো সে কিন্তু বের করে দিচ্ছে, মানে আয়রনের শক্তি বেশি, কপারের জায়গাটাকে পুরো হটাই দিয়ে সে নিজে কিন্তু দখল করলো। তাহলে এই যে বিষয়টা, এটা কি বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা একটু সংখ্যার সাথে মিলাই দেখো, একটা মৌল, দেখো এই যে আয়রন একটা মৌল, কোনো যৌগ থেকে, দেখো কোনো যৌগ কি ছিল, কপার সালফেট একটা যৌগ ছিল, যৌগ থেকে ওপর একটি মৌলকে সরিয়ে, দেখো ওপর একটা মৌল বলতে কাকে সরাইছে বলো তো, কপারকে কিন্তু সরাইছে, সরিয়ে নিজে ওই স্থান দখল করে, নিজে ওই স্থান দখল করলো না, করে নতুন একটা কিন্তু যৌগ তৈরি করছে, এই যে দেখো। তাহলে এটাকেই বলা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। দেখো চলে আসে এরপরে আমরা বিযোজন বিক্রিয়া। এই বিযোজন বিক্রিয়াতে কি বলা হচ্ছে দেখো তো, বলা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মাত্র যৌগ ভেঙে দুই বা ততোধিক সরল নতুন যৌগ বা মৌল, মানে একটা যৌগ ভাঙবে দিয়ে সেখান থেকে একটা যৌগ বা একাধিক যৌগ হতে পারে বা মৌলে পরিণত হবে, তো এই বিক্রিয়াটাকে আমরা বলবো বিযোজন বিক্রিয়া। তোমরা এই সংজ্ঞাগুলোই কিন্তু লিখতে পারো পরীক্ষায়, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন দেখো আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট, এটাকে আমরা যদি তাপ দিই, ঠিক আছে, এটাকে যদি আমরা তাপ দিই, আচ্ছা তার আগে একটা জিনিস বলে রাখি, এই যে ক্যালসিয়াম কার্বনেট এটাকে বলা হয় কিন্তু চুনা পাথর, ঠিক আছে, এটা কিন্তু চুনা পাথরের সংকেত। এই চুনা পাথরকে যদি আমরা তাপ দেই তাহলে আমরা দুইটা যৌগ পাই, একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইডকে চুন বলে, ঠিক আছে, মাথায় রেখো, এই ক্যালসিয়াম অক্সাইডকে চুন বলা হয়। তো এই যে দেখো একটা যৌগকে আমরা ভেঙে দুইটা বা মানে একাধিক যৌগ বা মৌল পাচ্ছে কিনা, যদি এখানে মৌল পায়নি মানে একাধিক যৌগ পাচ্ছে কিনা, তাহলে এই বিক্রিয়াটাকে বলা হবে বিযোজন বিক্রিয়া। তোমাদের বইয়ে আরেকটা এক্সাম্পল ছিল, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে এই জিনিসটা শেষ করে। দেখো আমি হচ্ছে আরেকটা এক্সাম্পল নেব, পটাশিয়াম ক্লোরাইড KClO3। তোমরা এই সংকেতগুলো একটু মুখস্থ রাখবে, বুঝছো, এবং নাম সহ, এটাকে বলা হয় পটাশিয়াম ক্লোরাইড। এটাকে যদি আমরা তাপ দেই তাহলে আমাদের দুইটা যৌগ তৈরি হয়, একটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড প্লাস হয় অক্সিজেন। তো এই যে দেখো আমি যে হচ্ছে খেয়াল করো যৌগটা লিখছিলাম পটাশিয়াম ক্লোরাইড, এটাকে আমরা কি করছি বলতো, তাপ দিছি, তাপ দিয়ে ভাঙছি। তো এটাকে ভেঙে আমরা একাধিক হচ্ছে অংশে ভাগ করছি না, মানে একাধিক যৌগে ভাগ করছি না। তো এই বিষয়টাই হচ্ছে আসলে বিযোজন, মানে একটা যৌগ ভেঙে একাধিক হচ্ছে যৌগ বা মৌলে পরিণত হবে, তাহলে এটাকে বলা হয় বিযোজন বিক্রিয়া। তো এই হচ্ছে বিষয়। এখন আমি তোমাদের বই থেকে কি কি পড়তে হবে সেই বিষয়গুলো কিন্তু দাগাই দেবো। এখন আমি এতক্ষণ ধরে যা যা পড়ালাম সেই বিষয়গুলো আমি তোমাদের বই থেকে দাগাই দেবো। তো দেখো বই থেকে কি কি পড়তে হবে, কোন লাইন পড়তে হবে সেই বিষয়গুলো আমি দাগাই দিচ্ছি, একটু দেখো। তো আমরা চলে আসি একটু নিচের দিকে, দেখো তো প্রথমত হচ্ছে এখান থেকে তোমরা কি কি পড়বা সেই বিষয়গুলো আমি দাঁড়িয়ে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে আমাদের এই যে এই লাইনগুলো থেকে তোমরা কিন্তু অবশ্যই এমসিকিউর জন্য ভালোভাবে পড়বা। দেখো এই যে আমাদের বলা হচ্ছে এই পর্যন্ত মোট কতটি মৌল আবিষ্কার করা হয়েছে বলো তো, 118টি মৌলিক পদার্থের কথা কিন্তু জানা গেছে। তো এগুলো হচ্ছে পড়বা। তারপর হচ্ছে তোমরা খেয়াল করো এই যে আমরা হচ্ছে এখানে এই সংজ্ঞাগুলো পড়বো, যে মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক, যেমন এই যে এক্সাম্পলগুলো সহ দেখবা। তারপরে হচ্ছে দেখো যে কোনো হচ্ছে মৌলের বা যৌগের অনুসংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। তো এগুলো একটু দেখবে, যে যেমন এই সেল, আমি কিন্তু অবশ্যই তোমাদের বুঝাই দিলাম এই বিষয়গুলো। তারপর হচ্ছে নিচের দিকে চলে আসো, নিচের দিকে দেখো আমাদের এই যে গাঠনিক সংকেতগুলো দেওয়া আছে, তোমরা চাইলে এই গাঠনিক সংকেতগুলো একটু করে দেখতে পারো, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের গাঠনিক সংকেতও একটু হালকা পাতলা দেখাই দিচ্ছি। এরপর চলে যাও নিচের দিকে, দেখো এবার আমাদের কি কি পড়তে হবে। দেখো এই যে আমাদের যোজনীর যে বক্সটা, আমি আবারও বলি এই যোজনীর বক্স কিন্তু খুব ভালো করে মুখস্থ করবা, এগুলা কিন্তু আমি হচ্ছে বললাম অলরেডি। তো এরপর চলে আসো নিচের দিকে, দেখো এরপর আমরা হচ্ছে একটু নিচের দিকে আসবো, দেখি তো কি আছে। এরপর রাসায়নিক সমীকরণ, রাসায়নিক সমীকরণের যে সংজ্ঞাটা এটা কিন্তু তোমাদের আমি পড়ানোর সময় বুঝাই দিয়েছি। তোমরা হচ্ছে এখান থেকে এখন যে কাজগুলো করবা সেগুলো হচ্ছে এই যে দেখো কোন কোন চিহ্ন বা ইয়ার সাহায্যে প্রকাশ করা হয় এগুলো একটু দেখবা, আর তোমরা এটা পুরোটা একটু রিডিং দিবা, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এরপর চলে আসো নিচের দিকে, নিচের দিকে আমরা হচ্ছে আসি। আচ্ছা তার আগে একটু কথা বলি, দেখো তো এই যে এই পয়েন্টগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে রিডিং দিয়ে কিন্তু পড়বা, তাহলে বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আশা করি এখান থেকে কোশ্চেন আসলে পারবা, ঠিক আছে। তারপর হচ্ছে চলে আসো নিচের দিকে, দেখো এইখানে সমতাকরণ কথা বলছে, সমতাকরণ আমি তোমাদের বুঝাই দিলাম যে পরমাণুর সংখ্যা সমান করতে হয়। এই যে এখানে দেখো কিভাবে কাজগুলো করছে, তোমরা অবশ্যই বাসায় এই জিনিসগুলো একটু করে চোখ বুলাই দেখবা, ঠিক আছে। তারপরে একটু নিচের দিকে আসি, এরপর দেখো সংযোজন বিক্রিয়া। এই সংযোজন বিক্রিয়াতে আমরা কি কি পড়বো খেয়াল করো, এই সংযোজন বিক্রিয়া দেখতে পাচ্ছ উপরে লেখা আছে। এই সংযোজন বিক্রিয়া আমরা এক্সাম্পলগুলো দেখবো, ঠিক আছে, আমি সংজ্ঞা কিন্তু তোমাদের লিখে দিচ্ছি। তারপরেও তোমরা এখান থেকে সংজ্ঞা পড়তে পারো, এই যে বলা আছে নিচের দিকে দেখো সংজ্ঞা বলা আছে, যেখানে একের অধিক পদার্থ
একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট রাসায়নিক পদার্থ তৈরি করে, তাকে হচ্ছে সংযোজন বিক্রিয়া বলে। তোমরা চাইলে এই যে এখান থেকেও কিন্তু পড়তে পারো, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো যে এক্সাম্পলগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বা, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা একটু নিচের দিকে আসি, দেখো এটাও কিন্তু আমাদের এক্সাম্পল, যেটা আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝাই দিছি। এরপর দহন বিক্রিয়া পড়বো, দহন বিক্রিয়ার সংজ্ঞা আমি কিন্তু তোমাদের লিখে দিছি, তোমরা জাস্ট এখান থেকে এই এক্সাম্পলগুলো পড়বা, ঠিক আছে, এই এক্সাম্পলগুলো দেখবা। এরপর হচ্ছে এখানে চলে আসো নিচের দিকে। এবার হচ্ছে দেখো এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই যে এখানে আমাদের ছোট্ট ছোট কিছু ইনফরমেশন দেওয়া আছে, দেখো সেটা হচ্ছে এই যে দেখো, রিবনে আগুন ধরে গেলে অত্যন্ত প্রজ্বলিত শিখাসহ জ্বলতে থাকে। তো এই যে রিবন বলতে কি বোঝায়, এই জিনিসগুলো একটু দেখবা। তারপর হচ্ছে তোমাদের এই যে দেখো এখানে বলা হচ্ছে ম্যাগনেসিয়াম বাতাসের অক্সিজেনের দহন বিক্রিয়ার মাধ্যমে পড়তে থাকে, তখন আমরা কি করতে পারি যে প্রজ্বলিত একটা শিখা দেখতে পাই। তো এই বিষয়গুলো একটু হচ্ছে দেখবা তোমরা, ঠিক আছে, এই যে আমাদের বিক্রিয়াগুলো একটু ভালো করে দেখবা। এরপর আমরা একটু নিচের দিকে আসবো, নিচের দিকে দেখি তো আমাদের কি আছে, প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপন বিক্রিয়াতে আমরা হচ্ছে জাস্ট এক্সাম্পলগুলো দেখবো, আর সংজ্ঞা আমি তোমাদের লিখে দিছি, ওইখান থেকে সংজ্ঞাগুলোকে হচ্ছে তোমরা ব্যবহার করতে পারো, ঠিক আছে। আর এদিকে একটু হচ্ছে খেয়াল করো, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে আছে, এই জিনিসটা আমি একটু বলে দিই। এই যে আমাদের এখানে একটা কথা বলা আছে, দেখো তো, ফেরাস সালফেট এর রং কি হয়, হালকা সবুজ। তোমরা কিন্তু এগুলো মাথা রাখবে ভালো করে, যে ফেরাস সালফেটের কালার কি হয়, হালকা সবুজ। ফেরাস সালফেট বলতে এই যে ফেরাস সালফেট, কেন ফেরাস সালফেট হয়েছে সে বিষয়টা তোমাদের বলছিলাম আমি। দেখো যে এখানে আমি যদি আরেকবার বলি, যে এই যে আয়রনের যোজনী 2 সালফেটের কাছে কিন্তু আসবে, আবার সালফেটের যোজনী কিন্তু 2 মানে 2 এটা আয়রনের কাছে আসবে, তো পরে 2 কেটে যায়, বিধে হচ্ছে এগুলোকে আর লেখা হয় না। তাই এই জন্য আমরা হচ্ছে বলতে পারি যে এখানে যেহেতু আয়রনের যোজনী 2 কাজ করছে, তাহলে আমরা বলতে পারি এটা ফেরাস, এই জন্য বলা হচ্ছে ফেরাস সালফেট। তো ঠিক আছে, এরপর আমরা হচ্ছে নিচের দিকে চলে আসবো। আর সংজ্ঞা এখানে অবশ্যই প্রতিস্থাপন বিক্রিয়া দেওয়া আছে, তোমরা এই সংজ্ঞাটা ব্যবহার করতে পারো। এই যে এখানে বলা আছে, দেখো যেখানে একটি মৌল কোনো যৌগ থেকে ওপর একটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে, তাকে হচ্ছে কিন্তু আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলবো, ঠিক আছে। তো এগুলো একটু মাথা রাখবা। তারপরে এখানে হচ্ছে দেখো তো, এই যে তুতের দ্রবণের কথা বলছে না, এই তুত বলতে কি বোঝায়, এই যে দেখো কপার সালফেট আছে না, এটাকেই হচ্ছে কিন্তু আমরা তুত বলবো, তবে এখানে আরো 5 অণু পানি যুক্ত থাকতে হয়। তো যাক আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের তুতে আর কি। তো এরপরে চলে আসি আমরা, দেখো নিচের দিকে। এই যে খেয়াল করো, এই এক্সাম্পলগুলো কিন্তু খুব ভালো করে দেখবা, মানে এগুলো তোমরা কিন্তু বাসায় অবশ্যই পড়বা, ঠিক আছে, এবং খাতায় লিখে লিখে করবা, নাহলে কিন্তু ভুলে যাবা। তারপরে এই যে দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে চুনের পানি বলা হয়, ক্যালসিয়াম কার্বনেটকে চুনা পাথর বলা হয়, তারপরে যে ক্যালসিয়াম অক্সাইড এটাকে চুন বলা হয়। যদি আমি এগুলো লিখে দিছি, তো এগুলো ভালো করে কিন্তু তোমরা বাসায় পড়বা। এরপর একটু নিচের দিকে চলে আসে, দেখো এবার হচ্ছে আমাদের এখানে এই যে খেয়াল করো, এই যে আমাদের কপার আর কার্বনেট কে হচ্ছে তাপ দিলে কপার অক্সাইড এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এই বিক্রিয়াগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখবে, পরীক্ষায় কিন্তু বিক্রিয়াগুলো আসবে, এবং নাম সহ কিন্তু হচ্ছে ভালো করে সংকেত সহ মাথা রাখবা। পরীক্ষায় বলে দিলে পটাশিয়াম ক্লোরাইড, তো এখন পটাশিয়াম ক্লোরাইডের সংকেত তুমি হচ্ছে মুখস্থ করনি, তাহলে কিন্তু পারবা না। তো এগুলো একটু মুখস্থ টাইপেরই করবা, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে।